হচ্ছে নওগাঁতে। তো আমাদের পরিচয় হচ্ছে 2020 সালে স্কুলে এসএসসি পরীক্ষার মধ্যে থেকে। তো পরীক্ষার মধ্যে ও আমাকে প্রপোজ করে, দেন কিছুদিন পর আমাদের রিলেশনটা শুরু হয়। সে ক্লাসমেট ছিল। একই স্কুলে পড়তেন? জি, একই স্কুল একই কলেজ। সম্পর্কটা অনেক ভালো ছিল। ফ্রেন্ড সার্কেলও খুব জেলাসি ফিল করতো যে একটা ছেলে একটা মেয়েকে এত ভালোবাসতে পারে, এরকম একটা ব্যাপার। ও খুব পজিটিভ ছিল, কারোর সাথে মিশতে দিত না বা এরকম করতো না, মানে আমার প্রতি খুব উইক ছিল এক কথায় আর কি। তো ভালোই রিলেশন চলতেছিল, রিলেশনে কোনো রকম ঝামেলা হয়নি, খুব ভালোভাবে চলতেছিল। তারপরে হচ্ছে আমি ইন্টার দেওয়ার পরে বগুড়াতে চলে যাই। বগুড়াতে যাওয়ার পরে ওর কথা যে নওগাঁয় চলে আসতে হবে, ওখানে পড়লে ছেলে পেলে, ওখানে তো ও নাই, এই জন্য আর কি। তো আমি চলে আসি, তো সে বলে যে বিয়ে করবে আর কি, এরকম একটা কথা। তো তার বাসা থেকে ওরকম পড়াশোনা অত মানবে না, যে মেয়ে পড়াশোনা করবে এই সেই এগুলো মানে না আর কি। সংসার করবে, বাচ্চা কাচ্চা এইটুকুই, পড়াশোনা করে কি করবে মেয়ে। কিছুদিন পর ওর ফ্যামিলি থেকে আমার ফ্যামিলিতে কথাবার্তা চলে। তো হুট করে এঙ্গেজমেন্ট ঠিক হয়। পরে এঙ্গেজমেন্টে এসে ওর ফ্যামিলির লোক আমার বাবা মাকে একটু অপমান করে, মেয়েকে কিভাবে ছেড়ে দিয়ে রাখছেন, প্রেম করে, এরকম একটা কথা। এনগেজমেন্ট করতে এসে এই কথা? হ্যাঁ, যাই হোক, আমি এগুলো যখন শুনলাম এইভাবে অপমান করছে, আমার খারাপ লাগছে অনেক। আমি পরবর্তীতে ওকে বলি যে আমি হচ্ছে রিংটা ফেরত দিয়ে দিব, আমি হচ্ছে বিয়ে করব না। হ্যাঁ, আমার ফ্যামিলিকে অপমান করলে তো আমি সেটা সহ্য করতে পারবো না। তো সে তো সেই মুহূর্তে সুইসাইড করবে, হাত কেটে একেবারে অনেক খারাপ অবস্থা। আমার বাবা মার কাছে ফোন দিয়ে অনেক অনুরোধ, ওকে একটু বোঝান। তো যাই হোক, আচ্ছা ঠিক আছে। তারপর বিয়ে ঠিক হয়। বিয়ের দিনও অনেক ঝামেলা হয়েছিল, যেহেতু ওরা গ্রামের মানুষ, ওরা ভাবে এইভাবে নিয়ম কানুন একটু বেশি ওদের। অনেক রকম ঝামেলা হয় যে এইরকম নিয়ম আছে, ওই বিয়েতে যেগুলো গিফট সেগুলো পাঠাইতে হবে আমার সাথে, কিন্তু আমাদের শহরে এগুলো নিয়ম নাই। হ্যাঁ, আমার কথা যে আমার বাবা খরচ করলো, সেগুলো গিফট আমি কেন নিয়ে যাব। তারা বরযাত্রী দিয়েছিল 250 জন, এটাই তাদের ডিমান্ড বড় ছিল। সড়ো প্রোগ্রাম হয়েছিল? হ্যাঁ, অনেক বড় করে। তারপর ভালোই চলতেছে। হ্যাঁ, বিয়ের পর আপনাকে উঠিয়ে নিয়ে যায়? হ্যাঁ, সেই আপনি দিনই। তো শহরে বড় হওয়া মেয়ে, হ্যাঁ, আপনি গ্রামে গেলেন এবং আপনার প্রথম ব্যাপারগুলো কেমন লাগছিল একটু গ্রামের বউ প্রথম হিসাবে? হ্যাঁ একটু ভালোই লাগতেছিল, মানে ওরকম পরিবেশে কখনো যাইনি তো, সবাই দেখতে আসে এরকম একটা বিষয় আর কি, ভালোই লাগতেছিল। আপনি তো বাসায় তেমন খুব একটা কাজে হেল্প টেল্প কখনোই করতেন? কখনোই না, বাবা মা পড়াশোনা করাইছে, ঘুরছি ফিরছি সেই শেষ। হ্যাঁ, তো ওখানে যাওয়ার পর কি? না, ওখানে যাওয়ার পর নতুন অবস্থায় কোনো কাজ কিছু করতে বলেনি। প্রথম অবস্থায় খুব ভালোই ছিল, তারপর কিছুদিন পর আর কি রোজার মাঝখানে আমাকে বলে যে তোমার বাবার বাড়ি থেকে সাজন দিতে হবে। এটা হচ্ছে তো রোজা, ঈদ এগুলোর যেই খাবার, এটাকে সাজন বলে ওই দিককার ভাষায় আর কি। তো বাবার যতটুক সাধ্য সে অনুযায়ী বাবা সব কিছু দিল, আমার 2টা ভাই ওগুলো নিয়ে গেছিল। তো যাওয়ার পরে হুট করে আমি রান্নাঘরে বসেছিলাম, দাঁড়াইছিলাম, তো আমার শাশুড়ি আমাকে ধাক্কা দিল। হ্যাঁ, ধাক্কা দিতে আমি হচ্ছে দেওয়ালের সাথে বাড়ি খাইলাম। বলতেছে যে তোর বাবা সব দিছে, পেঁয়াজি আর বেগুনি দেয়নি। হ্যাঁ, এই জিনিসটা আমার খুব বেশি খারাপ লাগছে। আমার 2টা ভাই, তারা তো অপমান হলো। আমার ভাইয়েরা বাহিরে ছিল, ওরা শুনতেও পাইছে, আমার হাজবেন্ডও শুনতে পেয়েছে। শোনার পরে তার মায়ের সাথে যে একটু মানে কথা কাটাকাটি হয়, এইভাবে কেন বললা, অপমান হলাম তো আমি। তো আমার শাশুড়ি আমাকে মানে মুখ খারাপ করে বলতেছে আর কি, সব কথা ভাতারেক বলা লাগে, এরকম একটা ভাষা। আমার খুব বেশি খারাপ লাগছে। আমি ওকে বলছিলাম যে এগুলো কথা বলো না। হ্যাঁ, আমি তখন ওকে এসে বলছি তোমাকে তো আমি মানা করলাম এগুলো কথা বলো না, তাহলে এগুলো কেন কেন বলতে গেলা। তো যাই হোক, ও কিছু বললো না। পরে একটু ঝামেলা বাঁধে। হ্যাঁ, অনেক রকমের কথা হয়। তো আমার বাবারা ভাবলো যে তাহলে মেয়েকে একটু বাসায় নিয়ে আসি। তো আমাকে নিয়ে আসে। নিয়ে আসার পর হচ্ছে ঈদের আগে আমাকে আবার নিয়ে যায়, আমার শ্বশুরে নিয়ে যায়। তাদের ব্যবহার যে খুব খারাপ ছিল তা না, তারা ভালো ব্যবহারও করছে। হ্যাঁ, আমি কি খাইতে পছন্দ করি সেগুলোও নিয়ে এসে খাওয়াইছে। আর একজন শ্বশুর শাশুড়ি হিসেবে যেটা করা দরকার, একটু কথা তো এখনকার যুগে এটা শোনাই, সবাই শোনায়। তো ওগুলো আমি ধরতেছি না, ভালোই সব কিছু চলতেছিল। আমার যা ছিল তো এজন্য আমি হচ্ছে কোনো জিনিসে হাত দিয়ে নিতে পারতাম না। হ্যাঁ, আমার শাশুড়ি কি করতো, লুকায়ে কোনো জিনিস নিয়ে এসে আমার ঘরে রাখিয়ে দিত, যে তুই সুযোগ মতো এটা খেয়ে ফেলিস। মানে আমার যা একটু ইয়ে করে তো বিষয়টা। আমার যা একদিন আমার একটু হিংসে করতো? হ্যাঁ, মানে সে ছিল ওই গ্রামেরই মেয়ে, এসএসসি পাস, আর আমি এখানে অনার্সে পড়তেছি, একটা ব্যাপার আছে। আর শ্বশুর শাশুড়ির একটু মনে আমি ঢুকে যাচ্ছি। হ্যাঁ, জায়গা করতে পেরেছিল? হ্যাঁ, জায়গা করতে পারতেছি। তো এইভাবে ভালোই চলতেছিল। হুট করে রিসেন্ট মানে 6 মাস আগে আর কি, আমি আমার ফ্রেন্ডের বিয়ে খাওয়ার জন্য
আমি আর আমার হাজবেন্ড আমার বাবার বাসায় আসি। তো 15 দিন ধরে আমরা বিয়ে খাইছি। আমরা যেহেতু ক্লাসমেট ছিলাম, আমাদের ফ্রেন্ডটাও সেম। তো আমরা তার বিয়ে খাওয়ার পরে হচ্ছে একদিন হুট করে আমার বাবা আবার আমার ডাক্তার দেখাবে, যেহেতু আমাদের ক্লিনিকের ব্যবসা, তো ভালো ডাক্তার দেখাবে। বিয়ে শাদী খেয়ে আপনার হাজবেন্ড চলে চলে গেছে তার গেছে। বাড়ি, আপনি বাপের বাড়িতে আছেন হ্যাঁ। চিকিৎসা করানোর জি, জন্য। আমার হাজবেন্ড বাবাকে ফোন দিয়ে বলে যে বাবা, আব্বু তো হচ্ছে খুব রেগে আছে, আপনি একটু আব্বুকে ফোন দেন, মানে রিচিতা ওখানে আছে, তো আমার বাবা খুব রাগ করতেছে। তারপরে আমার বাবা হচ্ছে আমার শ্বশুরকে ফোন দেয়। আমার শ্বশুর বলে যে আপনি তো আমাকে আত্মীয়ই মনে করেন, আপনি আমাকে কেন ফোন দিছেন? হ্যাঁ, বাবা বললো এটা কেমন হলো ভাই, আমি তো ছোট মানুষ, আপনি আমার অনেক গুরুজন, তো আপনি আমার ভুল হলো আপনি আমাকে শোধরাই নেবেন, এভাবে বলার কিছু আছে? আমার শ্বশুর বলে যে আপনি ঘুঘু দেখছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। ডিরেক্ট ডিরেক্ট বলে ফোনটা কেটে দেয়। আমার বাবার খুব মন খারাপ, তখন আমাকে এসে বলেনি কথাটা। আমার বাবার মুখ চোখ দেখে আমি বলতেছি যে এই এতগুলো কথা তৈরি হলো কোনো কারণ ছাড়াই? কোনো কারণ ছাড়া। ওই তো আমি এখান থেকে ডাক্তার দেখাবো, আমি এখান থেকে কেন ডাক্তার দেখাবো? তারও তো ক্ষমতা আছে তার ছেলের বউয়ের চিকিৎসা করার। তো বাবা বলছে ভাই, ও যেহেতু ছোট মানুষ, ওর বাবার কাছে এসে যদি ডাক্তার দেখাতে ওর কমফোর্ট ফিল করে? হ্যাঁ কমফোর্ট ফিল করে, তাহলে তো সমস্যা নাই। এইভাবে বাবা ভালোভাবেই বলছে। তারপর হচ্ছে আমি আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলি যে হচ্ছে আমার বাবাকে এইভাবে অপমান কেন করা হয়েছে? বিয়ের আগে থেকে অপমান আমরা সহ্য করে যাচ্ছি, আমাদের তো কোনো দোষ নাই। হ্যাঁ, তারা তো জেনে শুনেই বিয়ে দিছে, বিয়ে না দিত সমস্যা হতো না। তো তো বলছে যে আরে ওটা হতেই পারে, এক জায়গায় থাকলে অনেক কথাই হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বলিনি 3-4 দিন। তারপরে আমি ডাক্তার দেখানো শেষ, ও একদিন আমাকে ফোন দেয় যে হচ্ছে ডাক্তার দেখানো শেষ, আসবি না? আমাদের মধ্যে তুই ভাষাটাই ছিল, যেহেতু আমরা ফ্রেন্ড ছিলাম। আমি বলতেছি আমার মন মেজাজ খারাপ আছে, আমি যেদিন যাব ফোন দিব, এসে নিয়ে যায়। তারপরে আমি 2 দিন পর আবার ফোন দিই। আমি বলছি কি হলো, কোনো খবর নাই। বলছে তুই কে, তোকে চিনি না। আমি এর আবার কেমন কথা, আমি ভাবছি রাগ করে আসা হয়তো বা, আমি আজ ঠিক আছে আমিও চিনি না। তারপর এটা বিয়ের একেবারে 5 মাস। তো আমি হচ্ছে ঘুমাচ্ছিলাম, ঘুমের থেকে আম্মু তুলছে যে তোর জন্য পোস্ট অফিস থেকে চিঠি আসছে। আমি যেয়ে দেখি হচ্ছে ওই পোস্ট অফিস ম্যানেজার মানুষটা, তিনি আমাকে বলতেছে যে আতিয়া নসেন আপনি? আমি বলছি হ্যাঁ। বলছে রোহান খানের থেকে একটা চিঠি আসছে, কোর্ট থেকে আসছে চিঠিটা। তো আমি সিগনেচার করে আমাকে নিতে বলে। আমি হচ্ছে যখন সিগনেচার করি, আমার মানে আমি সিগনেচার করতে পারতেছিলাম না, ভিতরে কি হচ্ছিল আমি বলতে পারবো না। আমি মানে ওই শুধু একটা আমার নাম লিখতে মনে হয় 5 মিনিট সময় লাগছে আমার, মানে এমন অবস্থা, আমি দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না। আমার মা আমাকে ধরেছিল, মাকে বললাম যে মা আমার মন যেটা বলতেছে এখানে কি সেটাই আছে? মা আম্মু বলতেছে তুই কি জন্য নিলি চিঠিটা? আমি সে না নিলে তো আমি জানতে পারবো না এখানে কি আছে। তারপরে হচ্ছে আমি উপরে যেয়ে আমি চিঠিটা খুলে দেখি একটা লিগ্যাল নোটিশ আর ডিভোর্স লেটার, দুটো একসাথে। লিগ্যাল নোটিশে লেখা ছিল যে আমি 12 তারিখে ওদের বাসা থেকে 6 ভরি সোনা আর 2 লক্ষ টাকা চুরি করে নাকি পালায় আসছি। এগুলো সব উল্লেখ আছে? হ্যাঁ, এগুলো উল্লেখ আছে, এই কারণে আমাকে ছেড়ে দিছে। কিন্তু আমরা 12 তারিখে আমরা স্বামী স্ত্রী একসাথে আসি, কিন্তু আমার বাবার বাসায় ফ্রেন্ডের বিয়ে খাই, সেগুলো সব ডকুমেন্টস আছে আমার কাছে, একসঙ্গে বিয়ে খাই। তো এরকম যেই শখটা হয়, মানে কি বলবো, আমি তো কান্নাকাটি করে একেবারে খারাপ অবস্থা, মানে খুব ভেঙে পড়ছিলাম আমি, কারণ এটা আমি তো কখনো আশা করিনি এই কাজটা আমার সাথে হবে। আমি তো কোনো অপরাধ করি নাই, আমার ফ্যামিলি তো ওদেরকে ডাকছিল, ওরা বলছে একটা কাজ হয়ে গেছে আর কিছু করার নেই। তারপর সবার সাথেই যোগাযোগ করার খুব চেষ্টা করে আমার ফ্যামিলি, তো তারা কোনো মতেই সামনে আসে না। এমনকি আমার হাজবেন্ডকে তারা বাসার ভিতরে রাখে, বাইরে বের হতে দেয় না। এমনকি আমার হাজবেন্ডের ফোন নাম্বার সব কিছু চেঞ্জ, কিন্তু হোয়াটসঅ্যাপটা খোলা ছিল। তো হোয়াটসঅ্যাপে হচ্ছে ডিভোর্সের 5-6 দিন পর হোয়াটসঅ্যাপে সে আমাকে ফোন দেয়। আমি বললাম আমার সাথে এত বড় অন্যায় কেন করা হলো? তখন বললো যে না, তোর প্রতি আমার কোনো অভিযোগ নাই, অভিযোগটা আমার তোর বাবা মার প্রতি। আমি একটা সত্যতা জানতে পারছি। তো আমি বললাম কি সত্যতা? বলতেছে যে আমি একটা হুজুরের কাছে দেখছি তোর মা আমাকে হচ্ছে কবিরাজি করে পাগল করে রাখছে, যাতে আমি তাদের কথায় উঠি আর বসি। তাই আমি বললাম এটার তো সত্য হওয়ার কোনো চান্স নাই, আর যদিও থাকে এখানে আমার দোষ কোথায়? আমার দোষ কোথায়? আমি তো নির্দোষ না। তখন ওকে বলছে যে ওকে ওর ফ্যামিলির লোক বুঝাইছে যে গাছের হচ্ছে শিকড় খারাপ, সেই গাছের তো ডালপালাও খারাপ হবে। রোহানের ভাবি, যেটা রোহানের বড় ভাবি, উনি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করছে, মানে কি বিচ্ছেদের একটা জাদু আছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ধর্মে আছে, এটা অনেক মানুষ বোঝে না বা অনেক মানুষ স্বীকার করে না এই জিনিসটা,
কিন্তু এটা সত্য, একেবারে সত্য। এটা কি আপনি জানলেন যে এরকম কিছু করা হয়েছে? হ্যাঁ, এরকম কিছু করা হয়েছে। তো এখন বর্তমানে আপনি কি চাচ্ছেন, কি অবস্থা? বর্তমানে আমার চাওয়া মানে সে যদি সত্যি ব্ল্যাক ম্যাজিকের মধ্যে থাকে, তো আমার আল্লাহর কাছে, সবার কাছে একটাই চাওয়া যে এটা যদি ব্ল্যাক ম্যাজিকই হয়ে থাকে, হ্যাঁ, একটা সময় তো আল্লাহ এগুলো নষ্ট করে দিবে, তখন সে আমার কাছে ফিরে আসবে। এটা হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু যেই মানুষটা আমাকে পাওয়ার জন্য এত কিছু করছে। দেখ, এখনো আমি তোর ছবিটা আমার ওয়ালপেপারে দিয়ে রাখছি। হ্যাঁ, আমি এখনো তোর অপেক্ষায় আছি। আমি সারা জীবন তোর অপেক্ষায় থাকবো। আমি জানি তুই নিজের ইচ্ছা এগুলো কোনো কিছুই করিসনি, তোকে দিয়ে বাধ্য করে করানো হয়েছে। আমার তোর প্রতি সত্যি বলতে আমার কোনো অভিযোগই নাই। তো আমি চাই, মনে প্রাণে চাই যে তুই তোর ভুলটা শুধরে নে, আমার কাছে ফিরে আয়। আমি সারা জীবন তোর জন্য অপেক্ষা করব, সারাটা জীবন। আমি আমার জীবনে আর তোর শূন্যস্থানটা কখনোই কাউকে দিয়ে পূর্ণ করব না। আমি তোর অপেক্ষায় থাকব। তুই যেমন অবস্থায় থাক, আমি সেইভাবে তোকে গ্রহণ করতে রাজি আছি। আমি চাই